নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খান এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আগে জানিয়েছি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খান এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণের আয়োজনে। নাইমুল ইসলাম খান, আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। কিছুক্ষণ আগেই গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় বক্তব্য রেখেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী। তিনি একটি কথা বলেছেন, সেই কথার ব্যাখ্যাই আসলে আপনাদের কাছ থেকে একটু শুনবার ছিল। বলেছেন যে দেশে অতি ডান এবং অতি বাম এক হয়ে গেছে এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে তারা ষড়যন্ত্র করছে। এই অতি ডান বা অতি বাম বলতে কাদেরকে বোঝাচ্ছে প্রধানমন্ত্রী? ওই অতি ডান অতি বামকেই বোঝাচ্ছে, তবে এগুলির অংশ, মানে এমন না যে ডানপন্থী সবাই ওখানে বা বা অতি বামেরও সবাই। তবে এটা 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 জেনারেল অবজারভেশন। এটা যে প্রধানমন্ত্রীও এর আগে বলেছেন, আমাদের অনেক বুদ্ধিজীবী লেখকরাও তাদের আলাপ আলোচনায় টক শোতে লেখায় এটা এসছে এইরকম যে এটা অনেকের কাছে এটা বিস্ময়ও, যে ধরেন রাজনৈতিক দলগুলো সবসময় অতি বাম অতি ডান যে একত্রে কোনো কর্মসূচি দেয়, কোনো প্রতিক্রিয়া দেয়, সবসময় তা না। কিন্তু তাদের এই পৃথক কর্মসূচি, পৃথক প্রতিক্রিয়াগুলি যদি আপনি পর্যালোচনা করেন বা আপনাদের ভাষায় সম্প্রসারণ করেন, আইডিয়াটার এক্সপানশন, তখন দেখা যায় যে দুইজন মানে একমত। তারা যে কোনো একটা এক্সিস্টিং সিচুয়েশনে তারা একমত হয়ে যাচ্ছেন, মানে একইভাবে একই দৃষ্টিভঙ্গি তাদের হচ্ছে, একই প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এবং তারা মানে তাদের যে মৌলিক অবস্থান রাজনৈতিক, সেখানে ধরেন আওয়ামী লীগ প্রসঙ্গে, যে দলটা এখন ক্ষমতায় আছে, তাদের ব্যাপারে ওই দলের যেটা স্বাভাবিক ছিল প্রতিক্রিয়ার ধরন, তার চাইতে একটু ব্যতিক্রম হয়ে দক্ষিণপন্থী সেই দলের সাথে মিলে যাচ্ছে। এটাই প্রধানমন্ত্রী বুঝিয়েছেন। এবং এইখানে এই যে দুইটা গ্রুপেরই একটা অস্থিরতার কারণও আছে। তারা একটা বৈশিষ্ট্য হলো তারা দুই পক্ষই ক্ষমতার বাইরে, এবং তাদের ক্ষমতায় আসার বিশেষ কোনো মানে সুযোগ দেখাও যাচ্ছে না। এখানে এটা এটা বুঝতে হবে যে বিএনপিকে জেনারেলি তো আর অতি ডানও বলা হয় না। অতি ডান হিসেবে তাকে কেউ জেনারেলি বলবে না, এই বিশেষ বিশেষ কর্মসূচি অবস্থা ছাড়া। সো ওই ওই দলগুলোর আসলেই কোনো বাংলাদেশের রাজনীতিতে ভূমিকাটা বা ভবিষ্যৎটা, সরি আমার ভূমিকা হবে না কথাটা, ভবিষ্যৎ অত উজ্জ্বল কখনোই তারা দেখে না। এবং তারা এই জন্য সরকারের বিরোধিতা বা মানে যে কোনো একটা পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়াগুলি এমন ভাবে করে যে তখন আমরা পর্যবেক্ষণ করি, এটা আমাদের পর্যবেক্ষণ, এবং এখানে হয়তো টকশোতে আমরা একটু এক্সপ্লেইনও করার চেষ্টা। নাইমুল ইসলাম খান, এখানে একটু আপনার কথা রেশ ধরে বলতে চাই, আমরা জানি যে ডানপন্থী রাজনীতি এবং বামপন্থী রাজনীতি যারা করেন তাদের আদর্শিক জায়গাতে অনেক জায়গাতেই তফাৎ থাকে, কিন্তু আপনি যেটি বলছিলেন যে এই দুই পন্থীরাই আসলে ক্ষমতায় যাবার যে একটি চেষ্টা বা সবারই থাকে লক্ষ্য, সেই কারণেই হয়তো কোথাও কোথাও এখন তারা এক হয়ে যাচ্ছেন, তাদের প্রতিক্রিয়াগুলো এক হচ্ছে। তাহলে কি ক্ষমতাটাই মুখ্য, আদর্শিক জায়গাটা কোথায় রয়ে গেল? তাহলে রাজনীতি যারা করে তাদের কাছে ক্ষমতা বা ক্ষমতার সুযোগ পাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আপনি আমি যেভাবেই বলি, এটাকে খারাপভাবে দেখার কিছু নাই। কারণ একটা দল যদি ক্ষমতায় না যায়, এটা অবশ্যই জনসমর্থনের ভিত্তিতে, তাহলে সে তার যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নটা করবে কিভাবে? দেশের কল্যাণে, নাগরিকের কল্যাণে, দেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য। সো আমি মনে করি ক্ষমতায় যাওয়া, এবং এই প্রেক্ষিতে কিন্তু ধরেন আমরা যখন আওয়ামী লীগকেও অনেকে সমালোচনা করে, ধরেন আওয়ামী লীগ যে একটা দল পরপর তিনবারের পর এখন তো চতুর্থবার ক্ষমতায়। এখন আওয়ামী চতুর্থবার কেন, ষষ্ঠবারও যদি ক্ষমতায় যেতে চায়, এই আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু অবৈধ কিছু নাই, অনৈতিক কিছু নাই। আমরা আলোচনা করব যে নির্বাচনটা
সঠিক সুন্দরভাবে হচ্ছে কিনা সেটা। কিন্তু একটা রাজনৈতিক দল বারবার ক্ষমতায় যেতে চাইবে, এটার মধ্যে কিন্তু কোনোভাবেই দোষণীয় কিছু নাই। সুতরাং ক্ষমতায় যাওয়াটা নিয়ে আমাদের আমি যেটা বলি, আমাদের কোনো লজ্জা বা আমাদের কোনো হীনমন্যতা থাকার কোনো কোনো কিছু না। জি, তা আমি আমি আবারও আপনার কাছে সুযোগ পেলে ফিরবো। আমি আবু সাইদ খানের কাছে ওই ডান বামের ব্যাখ্যা আপনার কাছ থেকে একরকম শুনলাম, উনি আসলে এর সঙ্গে নতুন কিছু যুক্ত করতে চান কিনা। আচ্ছা, রাজনীতিতে বাহাস আছে, পাল্টাপাল্টি বক্তব্য আছে, তো সেগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তবে ডাম বাম একাকার হয়ে গেছে কিনা এই ব্যাপারে আমি আমার অবজারভেশন বলতে পারি, আমি আমার পর্যবেক্ষণ তুলে ধরতে পারি। যেমন অর্থনৈতিক প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে ডান এবং বাম যারা রাজপথে আছে, সংগ্রামে আছে, তাদের মধ্যে অনেক অমিল আছে। সব ব্যাপারে তারা একই সুরে কথা বলছে, এটা ঠিক না। তবে কোনো কোনো ইস্যুতে, যেমন একটা নির্বাচনের প্রশ্নে, অর্থবহ নির্বাচনের প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনার ক্ষেত্রে ডান এবং বাম দলগুলো একই সঙ্গে যে কথা বলছে সেটার ভিতরে একটা মিল আছে। কিন্তু প্রত্যেকেই একই জায়গা থেকে, এক মঞ্চ থেকে না, যার যার মঞ্চ থেকে তো কথা বলছে। তো অনেক ক্ষেত্রেই তো ডান বামের বক্তব্য তো এক হতে পারে। যেমন ধরুন যে সরকারে সরকারের বিভিন্ন নীতির প্রশ্নে ডান বাম কখনো কখনো এক সুরে কথা বলতে পারে। এর মানে এই নয় যে উভয়ের মধ্যে বিরোধ ঘুচে গেছে কিংবা উভয় এক একটা হয়ে গেছে, এটা প্রমাণিত হয় না। আর একটা হচ্ছে যে কোনো কোনো ইস্যুতে তো এক একটা হয়ও বটে। যেমন আমরা দেখেছি যে সেই সময় সব রাজনৈতিক দল এরশাদ বিরোধী, অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনে সেই সময়ের আওয়ামী লীগের নেতৃত্বে 8 দল, বিএনপির নেতৃত্বে 7 দল এবং 5 বাম দল, তারা কিন্তু এক একটা হয়েছিল এবং তারা একসঙ্গেই 3 জোটের রূপরেখা তৈরি করেছিল এবং তার ভিত্তিতে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের সরকার পতন ঘটে এবং 3 জোটের রূপরেখা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অতএব কখনো কখনো মিলে যেতে পারে, মিলে যাওয়াটা দূষণীয় না। আসলে ইস্যুটা কি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন ইস্যুতে তারা একই সুরে কথা বলছে, একই দাবি তুলছে, আমার কাছে মনে হয় সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ডান বামের তো দ্বন্দ্ব আছেই, বিভিন্ন প্রশ্নে দ্বন্দ্ব আছে, ফারাক আছে। আবার কখনো কখনো গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে এক হতে পারে। যেমন ধরুন এখন একটা গরম, এই যে উত্তাপ তাপদাহ সম্পর্কে তো ডানপন্থীরাও যা বলবেন, বামপন্থীরাও তাই বলবেন। এখানে কিন্তু বিরোধ করার কোনো সুযোগ নেই। তাপদাহ জি কেন হয় কি, এই বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রশ্নে ডান বামকে জি আলাদা করা যায় না। জি তার মানে আদর্শিক জায়গা আলাদা রেখে যায় না। আদর্শিক জায়গাটা আলাদা রেখে কখনো কখনো দুপক্ষের স্বার্থ যদি এক জায়গায় মিলে যায়, তাতে আসলে রাজনীতিতে দোষের কিছু দেখছেন না আপনারা। আমি আবার একটু নাইমুল ইসলাম খানের কাছে ফিরবো। নির্বাচন প্রসঙ্গে আপনারা কথা বলছিলেন, জাতীয় নির্বাচন একটা হয়ে গেছে, সামনে তো উপজেলা নির্বাচন আছে এবং এই যে কার্যনির্বাহী সভা হচ্ছে, মোটামুটি আমরা কম বেশি সবাই ধারণা করতে পারি যে এখানে প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক হয়তো বক্তব্যটা দিয়ে ফেলেছেন, কিন্তু এখন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে তিনি বসবেন এবং নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও আসতে পারে। নাইমুল ইসলাম খান, সেই নির্দেশনাগুলো কেমন হতে পারে বা কোন বিষয় হতে পারে বলে ধারণা করছেন? না, আমরা কিন্তু নির্দেশনাগুলির ব্যাপারে মোটামুটি আভাস মানে এসে, বিশেষত এই যে উপজেলা পর্যায়ের নির্বাচনগুলিতে প্রতিদ্বন্দ্বিতায় দলীয় শৃঙ্খলার ব্যাপার আছে, দলীয় নির্দেশ মানা অমানার ব্যাপার শৃঙ্খলা, আছে। হ্যাঁ, কিছু নির্দেশনা মানা না মানার ক্ষেত্রে কি হবে, এগুলি নিয়ে প্রধানমন্ত্রী হয়তো আর একটু খোলাসা করে ব্যাখ্যা করে বা একটু সুনির্দিষ্ট করে বা একটু দৃঢ়ভাবে বা কঠোরভাবে কিছু একটা বলেছেন বা বলবেন। তো আমার যেটা মনে হয় যে উপজেলা নির্বাচনটা সরকার দুটো জিনিস অ্যাচিভ করতে চায়। উপজেলা নির্বাচনে ভোটারের অংশগ্রহণও বাড়াতে বাড়ছে, দেখতে আগ্রহী, দেখাতে আগ্রহী, প্লাস এখানে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় আরেকটু বেশি জাতীয় নির্বাচনের চাইতে, সেটা উনি চাচ্ছে। আরেকটা হলো ওভারঅল একটা অনেস্টির দিক বিবেচনা করছেন। সেই অনেস্টিটা হচ্ছে যে এই যে পরিবারতান্ত্রিক যে ব্যাপকতাটা ডেভেলপ করেছে, এটা এটা কিন্তু অনেক দিন, এটা কিন্তু একদিনে ডেভেলপ করে নাই। এটা বিভিন্ন সময়ের প্রশ্রয়ে এটা ডেভেলপ করেছে। আমার ধারণা
এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের মানে সভাপতি তিনি নিশ্চয়ই আহ, একটু অস্থিরতা বোধ করছেন। উনি উনি এটা পরিবর্তন চাচ্ছেন। তো ওনার চাওয়াটা আওয়ামী লীগ কতটা শৃঙ্খলার সাথে অনুসরণ করবে, কতটা কমিটেড থাকবে, কতটা অনেস্ট থাকবে, এটা একটা দেখার বিষয়। আমরা আসলে এটা দেখব। কিন্তু এটা ডিফিকাল্ট হবে। জি। আমি আবারও বলছি, এটা ডিফিকাল্ট হবে এই জন্য যে এটার ঐতিহ্যের আরেকটা হচ্ছে যে আমরা বলি না, ধরেন আইনের শাসনের প্রশ্নে বলি, যদি দিনের পর দিন দেখা যায় কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, তখন ওই নতুন করে লোকজন অন্যায় করার সাহস, আর সাহস কেন আমি বলবো যে অনুপ্রেরণাই পায়। তো এইখানেও ব্যাপারটা তাই হয়েছে, হয়তো আগে কোনো দৃঢ় অবস্থান আওয়ামী লীগ বা মানে বড় দলগুলো রাখে নাই, যার ফলে নির্বাচনে দলের শৃঙ্খলা নির্দেশনা এগুলি যথাযথভাবে পালন করা, নিশ্চিত করা, জি। আমি আমরা তো দেখছি ভেরি ডিফিকাল্ট হয়ে জি, যাচ্ছে। আমি আবারও এই প্রসঙ্গে শুনবো আপনার কাছ থেকে, তবে আবু সাইদ খানের কাছ থেকে একটু শুনে আসতে চাই। কি মনে হয় যে কেমন নির্দেশনা আসতে পারে দলীয় প্রধানের কাছ থেকে এই উপজেলা নির্বাচন নিয়ে? প্রথমত হচ্ছে যে আমি নাইমুল ইসলাম খানের সঙ্গে একমত যে সরকার এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাইছে, যেহেতু এই নির্বাচনের মধ্যে দিয়ে কোনো সরকার পরিবর্তনের ব্যাপার নেই। আর এই নির্বাচন যারা অংশগ্রহণ করছে তো মূলত আওয়ামী লীগ এরই লোক, তারা তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এখানে দুই একজন মানে বিএনপির বিদ্রোহী আছে। জামাতের লোকেরা আমার মনে হয় যারা জমা দিয়েছিলেন তারা সব উর্দু করে নিয়ে, অতএব সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ নির্বাচন হচ্ছে। অতএব সেই ক্ষেত্রে নির্বাচনটাকে যতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারে এবং যত উপস্থিতি হার বাড়াতে পারে সেটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ কিংবা অ্যাচিভমেন্ট বলে সরকার মনে করে। তবে একটা ব্যাপার কি, যে রাজনীতিতে একটা পরিবারতন্ত্র তৈরি হয়েছে। তো এই পরিবারতন্ত্র ভাঙ্গার জন্য যেটা নির্দেশ আমরা ইতিপূর্বে শুনেছি যে সরকার অর্থাৎ মন্ত্রী এমপি তাদের স্বজনেরা নির্বাচন করতে পারবেন না। তো ব্যাপারটা আমার কাছে একটু বেখাপ্পা লেগেছে, কেননা নির্বাচন করাটা তো গণতান্ত্রিক অধিকার, তো যে কেউ নির্বাচন করতে কিন্তু পারে। এই তাহলে গণতান্ত্রিক অধিকারকে প্রভাব মুক্ত রাখবার জন্যই কিন্তু আসলে এটি একটা মানে আচ্ছা, প্রচেষ্টা আমি ছিল। আমি সেই ব্যাখ্যাটা যাই যে তাইলে কিন্তু কর্মীরা এমনকি সাধারণ মানুষও এটাকে স্বাগত জানাচ্ছে। এর কারণটা, এর কারণ হচ্ছে সাধারণ মানুষ পরিবারতন্ত্রের অবসান চায়, কর্মীরা তো চাই। কেননা এখানে পোড় খাওয়া কর্মী, সৎ ত্যাগী কর্মীরা অনেক সময় এই পরিবারতন্ত্রের কাছে তারা তাদের বিভিন্ন ভাবে নাজেহাল হচ্ছে এবং অধিকারও পাচ্ছে না, দাঁড়ানোর যে সুযোগ সেখান থেকেও বঞ্চিত হচ্ছে। সেই কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে এই পরিবারতন্ত্র ভাঙ্গার এটা পদ্ধতি নয়। এখানে গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে পরিবারতন্ত্র ভাঙতে পারে, তবে একটা নির্বাচনে কাউকে দাঁড়াতে দেওয়া না দেওয়ার মধ্য দিয়ে পরিবারতন্ত্র উড়ে যাবে, এটা ভেঙে পড়বে এমনটা আমি মনে করি না। এর যেটি জন্য নাইমুল গণতান্ত্রিক ইসলাম আবহাওয়া দরকার, জি, গণতান্ত্রিক চর্চার বিষয়টা গুরুত্বপূর্ণ বলে আমি যেটি মনে নাইমুল ইসলাম খানও বলছিলেন যে ব্যাপারটা আসলে এত সহজ না, বেশ কঠিনই হবে। আমি আবার আলোচনা শুনবো আপনাদের করি। দুজনের কাছ থেকে, তবে একটি বিরতির সময় হয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খান এবং দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান। আবু সাইদ খান, একটু গরম নিয়ে, একটু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আপনাদের কাছ থেকে মন্তব্য শুনতে চাই। সেটি হচ্ছে শিক্ষামন্ত্রী একটি কথা বলেছেন যে যখন বিচার বিভাগের কোনো কোনো নির্দেশনা কখনো কখনো নির্বাহী বিভাগের কাজে বাধা তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাহী বিভাগ যদি তার কাজ বা তার যেই দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করে থাকে, তাহলে কি আর বিচার বিভাগকে সেই জায়গায় কোনো কথা বলার বা কোনো নির্দেশনা দেওয়ার সুযোগ তৈরি হয়? মানে আপনার কাছে কি মনে হয়? মোটেই হয় না। অর্থাৎ অনেক সময় নির্বাহী বিভাগের গাফিলতি কিংবা ভুল সিদ্ধান্তের কারণে বিচার বিভাগকে সুযোগ করে দেওয়া হয়, কিংবা বিচার বিভাগ বাধ্য হয়ে শতপ্রণোদিত হয়ে কিংবা কারো আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন রকম নির্দেশনা প্রদান করেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেমন গত 2 দিন, যে 2-3 দিন স্কুলগুলো খোলা রাখার কারণে তো সেখানে তো যে স্ট্রোক মানে হিট স্ট্রোকে অনেক ছেলে মেয়ে আক্রান্ত হয়েছে, শিক্ষকরা আক্রান্ত হয়েছে। তবে এইটা খোলা কতটুকু যৌক্তিক ছিল এটা নিয়ে তো প্রশ্ন রয়ে গেছে। তো সেই প্রশ্ন কারণেই এবং সেগুলো পত্র পত্রিকায় ছাপা হয়েছে, কেননা আমরা তো জানি
যে বহু স্কুলে যেখানে ফ্যান নাই, কিংবা ফ্যান থাকলেও লাভ কি, গ্রাম পর্যায়ে তো সেখানে লোডশেডিং চলছে, সেখানে বিদ্যুৎ থাকে না। তো অনেক জায়গায় টিনের, এখনো অনেক টিনের শেড আছে, সেখানে এই উত্তপ্ত গরমের মধ্যে এই ক্লাস করা খুব কঠিন ব্যাপার। তো এইসব বিবেচনা করাটা আমার মনে হয় খুবই সঙ্গত ছিল। এটা বিবেচনা না করাই কিছু বিপর্যয় ঘটেছে, কিছু অঘটন ঘটেছে। তো সেই জায়গা থেকে বিচার বিভাগ সতত পরিচিত হয়ে তারা যে বন্ধ ঘোষণা করেছেন। তো আমার কাছে মনে হয় যে যে আগামী, তো ধারণা করা হচ্ছে যে 2-3 তারিখের দিকে বৃষ্টি হবে। তো সেটা ধারণা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে। তো সেই জায়গা থেকে এই কয়েকদিন বন্ধ রাখায় আমি কোনো আপত্তির কিছু দেখি না, বরং সেটা ছেলে মেয়েদের জন্য খুবই জরুরি। কেননা এই ধরনের বিপর্যয়ের মুখে কিংবা এই ধরনের তাপদাহের ভিতর দিয়ে তাদেরকে ক্লাস করা তাদের জন্য জি খুবই কঠিন ব্যাপার। বিষয়টা আবু মানবিক সাইদ খান, ভাবে এখানে আরেকটি ভেবে জি দেখা উচিত প্রশ্ন বলে আপনি আমি মনে বলছিলেন করি। যে আপনি আসলে এই কয়েক দিনেরই তো ব্যাপার মাত্র, কারণ এরই মধ্যে তো এপ্রিল মাসটা আমরা পুরোটা প্রায় পার করেই দিয়েছি। হয়তো মেয়ের কিছুদিন, অল্প কিছুদিন বলা হচ্ছে প্রথম 3 দিন, তারপর থেকে আস্তে আস্তে কমবে, হয়তো তখন আবার হঠাৎ হঠাৎ বাড়বে কমবে, কিন্তু এতটা হয়তো টানা থাকবে না। এই যে অল্প কয়েকদিনের জন্য অভিভাবক মন্ত্রণালয় যারা আছে, শিক্ষা মন্ত্রণালয়, সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের যারা অভিভাবক, এই ব্যাপারটিকে আসলে আদালত পর্যন্ত যাবার প্রয়োজন ছিল? মানে আপনি একেবারে সাধারণ নাগরিকের জায়গা থেকে বলছেন, যে মতামত দিচ্ছেন যে এটি আসলে আগে থেকেই বন্ধ করে দেওয়া উচিত ছিল তাদের নিরাপত্তার কথা চিন্তা করে, কিন্তু সেই ব্যাপারটি একেবারে আদালত পর্যন্ত কখন গিয়েছে? যখন একেবারে সবশেষ আশা ভরসার জায়গা তো আমাদের আদালত, তখন আদালত পর্যন্ত গিয়েছে। সেই পর্যন্ত যাওয়ার কি আসলে দরকারটা ছিল? না, দরকার ছিল না। এই জন্য দরকার ছিল না, আগে সতর্ক হওয়া উচিত ছিল। তবে আমার কাছে মনে হয় যে সব কর্মকর্তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করে, তো সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে দেশের সামগ্রিক চিত্রটাকে বিবেচনায় আনা হয় না। তারা তাদের হয়তো বা ঢাকার কিংবা অভিজাত এলাকার কিছু স্কুল যেখানে সুব্যবস্থা আছে সেগুলো মাথায় রেখে করে কিনা আমি বুঝতে পারি না। কেননা সামগ্রিক দেশের সমস্যাগুলোকে বিবেচনায় আনা হলে আমার মনে হয় এইভাবে তারা স্কুল কলেজ স্কুলগুলো তারা খুলে দিত না। শিক্ষণ ঘাটতির কথা বা শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাবে, সিলেবাস টাইমলি শেষ করা যাবে না, এই যুক্তিগুলোকে তুলে ধরছিলেন, সেগুলো যদি উড়িয়ে দেওয়ার মতো না। ছেলে মেয়েদের তো সুস্থ থাকতে হবে, তাদের সুস্থতা তো আগে, সর্বাগ্রে সুস্থতার বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ, তারপরে অন্যান্য ব্যাপারটা। জি, তো আমার কাছে মনে হয় যে এটা ঘাটতি, সিলেবাস ঘাটতিটাও পুষিয়ে নেওয়া যায়, কিন্তু তাদেরকে এই ধরনের দাবানলের মধ্যে, মানে তাপদাহের মধ্যে ফেলে দেওয়াটা এটা মোটেই যুক্তিযুক্ত না। নাইমুল ইসলাম খান, এই একই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাইবো। যে দেখেন, কেউ সংক্ষুব্ধ হলে, কেউ মনে করলে কোর্টে যাবে। কোর্ট যতক্ষণ মানে আইনি কাঠামোর মধ্যে বিবেচনা করে অর্ডার দেয়, এগুলি নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে একটা ওভারঅল কথা বলতে পারি যে আমাদের জীবনের অনেক বিষয় যেগুলি কোর্ট থেকে সিদ্ধান্ত আসার স্বাভাবিক না, সেরকম জিনিস বাড়ছে। তো এটা একটা অবজারভেশন হিসেবে বললাম, এটা ভালো মন্দ এখন বলবো না। তবে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের আমাদের কোভিডের সময় কিন্তু আমরা একটা বড় লেসন পেয়েছি। আমাদের কিন্তু এখন ক্যাপাসিটি নানান রকম ডেভেলপ করেছে। সুতরাং আমাদের যদি একটা ওভারঅল স্কিম থাকে, যেটা আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য, আমি কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্যের সাথেও একমত যে কখনো কখনো কোর্টের ইন্টারভেনশন মানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও একটা স্টাম্বল ব্লক হয়ে যায়। মানে তারা এখন কি করবে, হুবহু কোর্ট অর্ডার অনুসরণ করবে নাকি এটা আবার রিভিশন চাইবে, তাতে তো ওই সময়টাই চলে যায়। আমি যেটা মনে করি, আমাদের এখানে অতিবৃষ্টি এবং মানে স্পেশালি আমাদের হিট ওয়েভের যে আশঙ্কা, এগুলোর জন্য একটা স্থায়ী প্রোটোকলই হতে পারে, যেটা প্রতিটি স্কুল তার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবে এবং ছাত্রদের লেখাপড়ার কম্পেনসেশন কিভাবে হবে বা অল্টারনেটিভ কি আছে। ধরেন কোন স্কুলের হয়তো দেখা যাবে যে ভার্চুয়ালি ক্লাসটা হয়ে যেতে পারে, তো তারা ভার্চুয়ালি যাবে। কারো কারো ক্ষেত্রে হয়তো বাসায় করার জন্য হোমওয়ার্ক দিয়ে দিবে মেসেজিং এর মাধ্যমে, বা মোবাইলেই তারা পেয়ে যাবে, ছাত্রদেরকে জানানো থাকলো। আমার কথাটা হচ্ছে, আবার গ্রামীণ স্কুলের ক্ষেত্রে কিন্তু নেসেসারিলি শহরের মতো সামগ্রিক সমস্যাটা না। সুতরাং আমরা এইগুলি কেস বাই কেস, স্কুল বাই স্কুল, যার যার বাস্তবতার ভিত্তিতে কিভাবে সিদ্ধান্ত নেবে, এটার একটা প্রোটোকল
স্থায়ীভাবে আমরা তৈরি করতে পারি, তাহলে প্রতিবার সিচুয়েশন অ্যারাইজ করলে এটা মানে হবে না, মানে এটা নিয়ে সংকট দেখা দিবে না। তা আমার মনে হয় যে এটা আমার রিকমেন্ডেশন, যে একটা একটা সিদ্ধান্ত হোক, মানে আমি প্রোটোকলের কথা বলছি যে কি ক্ষেত্রে কি কি করা যাইতে পারে, এবং সেটা যে ওই স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে, এবং স্কুল কর্তৃপক্ষ এটার জন্য দায়ী থাকবে। দায়ী সবটা নেগেটিভ অর্থেও না, পজিটিভ অর্থেও দায়ী বলতে এই যে আমি যে ক্লাসটা স্কুলে আসতে দিব না ছেলে মেয়েদের, আমরা এটা পোষায় দিব কিভাবে, সেটার ব্যবস্থাপনাও তাকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় দিস ইজ পসিবল, এগুলোর উপরে কিছু গাইডলাইন থাকতে যেখানে পারে। আসলে আমাদের আবহাওয়ার ফোরকাস্টই কয়েকদিন ধরে বলছে যে কোন কোন জেলাগুলোতে হিট ওয়েভ আসলে কত থাকবে, কারণ আমাদের এখন ওয়েদার ফোরকাস্ট এত বেশি মানে অ্যাকুরেট আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে স্যাটেলাইটের কারণে। তো সেখানে সিদ্ধান্তগুলো কিন্তু আমরা দেখছি নীতি নির্ধারকেরা বেশ ধাপে ধাপে নিচ্ছিল। প্রথমে কয়েকটি জেলা, এই এই বিভাগের এই এই জেলা, তারপর আচ্ছা এই যে কিছুক্ষণ পরপর তাদের যে সিদ্ধান্তহীনতাটা, সেই জায়গাগুলোকেও আসলে আমাদের আরেকটু জোরালো করার প্রয়োজন মনে করেন কিনা? সিদ্ধান্তহীনতা বলতে আমি তো বললাম, আমাদের প্রোটোকল যদি থাকতো জি তাহলে সিদ্ধান্তের প্রয়োজনই তো হইতো না, কারণ প্রতিটি স্কুল না, আমরা জানি যে কালকে টেম্পারেচার 43 উঠে যাবে, সেখানে আমরা সিদ্ধান্ত এত মানে দেরিতে নিচ্ছি। সেখানে যে দীর্ঘমেয়াদী প্রোটোকলের কথা বলছেন সেটি নিশ্চয়ই মানে আরেকটু জোরালোভাবে ভাবা দরকার কর্তৃপক্ষ। না না, অবশ্যই করা দরকার। আমি তো বলছি যে প্রোটোকল থাকলে যখনই হিট ওয়েভের এটা মানে ফোরকাস্ট আসবে, তখন তো অলরেডি এর সাথে সাথে অটোমেটিক স্কুল জানবে যে আমি কিভাবে এটা হ্যান্ডেল করব। এবং আমি যে 3 দিন ক্লাস করাবো না বা হাফ করাবো, দেখেন এটাও কিন্তু নেসেসারি না যে আমাদের যে স্কুল টাইম আমরা এটা করে দিতে পারি যে সকালবেলা আর্লি স্কুল আরো 1 ঘন্টা আগে শুরু হবে, এবং হাফওয়ে মানে স্কুলের ক্লাস হবে অর্ধেক, তারপরে আবার চলে যাবে। তাইলে ছাত্ররা কিন্তু অত কষ্ট করতে হইতো না, আবার আর্লি গেলে তাদের অতটা গরমের সেটি মধ্যে একটি পড়তেও হতো না। মোটামুটি বসে দীর্ঘমেয়াদী ব্যাপার নিশ্চয়ই, যেহেতু প্রোটোকলটা আমাদের তৈরি আবহাওয়ার হলে এগুলি জি হ্যান্ডেল করা সম্ভব জি আমি যেহেতু মনে করি। আমাদের আবহাওয়ার আসলে বিরূপতা আমরা কয়েক বছর ধরে একটু বেশি মাত্রায় দেখছি, তার মানে এটি এখন যে পরামর্শটি আপনি দিয়েছেন সেটি খুবই সময়ের দাবি। আমরা আরো আলোচনা শুনবো আপনাদের কাছ থেকে একটি বিরতি থেকে ঘুরে এসে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন নাইমুল ইসলাম খান এবং আবু সাইদ খান। নাইমুল ইসলাম খান, আবারও আপনাকে দিয়ে শুরু করে আবার একটু উপজেলা প্রসঙ্গ আপনাদের কাছ থেকে শুনতে চাইব। নির্বাচন শুধু স্বচ্ছ বা যে সততার কথা বলছিলেন, ভালো নির্বাচনের কথা বলছিলেন, সেটি কিন্তু নির্বাচন কমিশনও চায়, এবং সেই লক্ষ্যে নির্বাচন কমিশনাররা আজকে যে মতামত দিয়েছে যে কোনো ধরনের অনিয়ম যদি পাওয়া যায় তাহলে কিন্তু নির্বাচনী কর্মকর্তাদের চাকরিও চলে যেতে পারে, এই ধরনের কথাও কিন্তু বলেছে। কি মনে হয় বাংলাদেশের ইতিহাসে, আপনারা তো দুজনই অনেক সিনিয়র সাংবাদিক, আজ পর্যন্ত এমন নজির আমরা স্থাপন করতে পেরেছি অনিয়ম হলে চাকরি চলে যাবে? দেখেন, এই যে চাকরি চলে যাওয়া বা কাউকে যে কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া, এই আলোচনাগুলি আমরা করি, এটা কতটুকু কি হবে আমি এখানে খুব একটা মানে বলতে চাইও না আসলে। কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের নির্বাচনের মানে আমি একেবারে দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের নির্বাচনের একটাই সংকট যে আমাদের প্রধান একটা দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। আমি আবারও বলছি, কেবলমাত্র যদি আমাদের এখানে ঐতিহ্যটা থাকতো যে প্রধান দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, বাকিটা ফলো করতো, ধীরে ধীরে ডেভেলপ করতোই। তাদের তো আমরা সেটা আস্থার দেখছি না। সংকট আছে, এই সংকট কিভাবে না, কাটবে? আস্থার সংকটটাই তো তৈরি হতো। আমি তো ওইটাই বলছি যে প্রধান প্রধান দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের তো সমর্থক আছে রে ভাই, তাদের পক্ষের মানুষ, এটা একটা নির্বাচন আপনি করতে পারবেন। এখন দেখেন বিরোধী দলগুলি কি বলছে যে সব নির্বাচনগুলি পরপর সব খারাপ হয়েছে। তো আপনারা সব খারাপ হয়েছে সবগুলি আপনারা বর্জন করে যাচ্ছেন, দিস ওয়ে অর দ্যাট বর্জন করে যাচ্ছেন, তাতে কি উপকার হলো দেশের? বরং আপনারা অংশগ্রহণ করলে আপনারা পার্লামেন্টের ভিতরে থাকতেন কম আর বেশি, এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়া মানে সংসদের ভেতরে বাইরে চাপ সৃষ্টি করার মাধ্যমে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হইতো, সর্বদলীয় একটা অংশগ্রহণ থাকতো। এখন তো ধরেন যেই যেটা করে একটা প্রধান দল এটার পক্ষে থাকবে না, এটা তো সলভ করা ডিফিকাল্ট। আপনি এখন যদি কোনো একটা অ্যারেঞ্জমেন্ট হয় যে বিএনপি নির্বাচনে রাজি হইলো, হয়তো দেখা যাবে যে আওয়ামী লীগ এটাতে রাজি হইল,
তো সমস্যা কিন্তু আমাদের একই জায়গায় থেকে যাবে। আমরা বলছি যে আমাদের একটা ন্যূনতম জায়গায় এগ্রি করতে হবে। যত কমপ্লেনই থাকুক, আমেরিকাতেও কিন্তু প্রচুর কমপ্লেন, আমি আপনাকে নিশ্চিত করি ভারতেও অসংখ্য কমপ্লেন এই নির্বাচন, এখন যে চলমান পাকিস্তানেও তো হচ্ছে, ইমরান খান তো নিজে জেলে, কিন্তু তার দল তো অংশগ্রহণ করছে। থাকবে কিন্তু অংশগ্রহণ করছে। আমাদের এখানে অংশগ্রহণ করে, আমি কিন্তু বলছি না যে নির্বাচন নিয়ে আমাদের কোনো সংকট নাই, বিরোধী দলের জেনুইন অভিযোগ থাকবে না, অবশ্যই থাকবে, কিন্তু আমি বলছি এটা একটা অংশগ্রহণের প্রক্রিয়ার ভেতর দিয়ে এখন বিরোধী দল যে ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করছে অন্যান্য ভাবে, সেগুলি তো নির্বাচনে অংশগ্রহণ করে পার্লামেন্টে গিয়েও জি, তার মানে মাঠ ছেড়ে দিয়ে আসলে ছাড়লে চলবে না, মাঠের থেকে লড়াইটা চালাতে হবে, বার্তা পরিষ্কার। আমি একদম শেষ দিকে চলে এসেছি, আবু সাইদ খান, আপনার কাছে কি মনে হয় এই যে নির্বাচন কমিশনাররা বলছে যে চাকরি চলে যাবে যদি নির্বাচনে কোনো অনিয়ম পায়, আজ পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত চোখে পড়েছে কিনা বা হয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে? তাহলে অনেকেরই চাকরি যাওয়ার কথা ছিল, কারো চাকরি যায়ও না এবং কেউ বিবেকের তাড়নায় পদত্যাগ করে না। যেমন পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবেকের তাড়নায়, পাকিস্তানে অনেক নেতিবাচক দিক আছে, তারপরে ইতিবাচক একটা ঘটনা, বিবেকের তাড়নায় তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তো এই কথা বলে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তো এইরকম সাহসিকতা তো আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্টতা দেখাতে পাচ্ছেন না। এটা এত বেশি হুমকি দেওয়া হচ্ছে যে এটার কার্যকারিতা হারাই গেছে, কারণ এই নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থাটা নেই। তো এই আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনের যে কার্যকর ভূমিকা রাখার দরকার সেটা রাখতে পারে না। বিভিন্ন সময় নির্বাচন কমিশন যা বলেছে, তো প্রশাসন কিংবা ক্ষমতাসীন দলের সঙ্গে সুর মিলিয়ে সে তার অবস্থান ত্যাগ করেছে। নির্বাচন কমিশন একজনকে তার নির্বাচনী এলাকায় কোনো এক এমপিকে, ধরুন এমপিকে সরে যেতে বলেছেন, ওখানে অবস্থান করতে নিষেধাজ্ঞা দিয়েছেন, কিন্তু শুনে নেয় নির্বাচন কমিশন, কিছুই করতে পারে না। অতএব নির্বাচন কমিশনের প্রতি মানুষের সেই আস্থা নাই, তার আস্থাটা ফিরিয়ে আনতে হলে তাকে কিছু দৃষ্টান্ত স্থাপন করা দরকার। সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে কিনা তো আমি জানি না। তবে যে জিনিসটা মনে হয়, উপজেলা নির্বাচন ভালো হতে পারে, তবে সেই ভালো করার দায়িত্বটা এই নির্বাচন কমিশনের না। সরকার চাইলে ভালো হয়, সরকার না চাইলে ভালো হয় না। কেমন হবে নির্বাচন সেটি নিশ্চয়ই সরকারকে বাধ্য করার, পুলিশ প্রশাসনকে বাধ্য করার ক্ষমতা এই নির্বাচন কমিশনের আছে বলে জি। অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। টিভিসির সঙ্গেই থাকুন।